নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। শুনতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওর বিষয়, আজকের লাইভের বিষয় দুটি অবশ্যই এই আবহের সঙ্গে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের সঙ্গে সম্পর্কিত। প্রথম বিষয়, আদালতে রিসেট। হ্যাঁ, আদালতেও রিসেট হবে, এই বিষয়ে আমি আগেই বলেছিলাম। সে প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। পরবর্তী বিষয়, আজকের এই লাইভে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আগামী 3রা নভেম্বর থেকে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। শূন্য পদের সংখ্যা সি ডি মিলিয়ে 8,500-এরও বেশি, 8,877 এইরকম সংখ্যার শূন্য পদ। আমার একটু ভুল হতে পারে, মানে ওই রকমেরই শূন্য পদের কথা বলা হয়েছে। স্বাভাবিক, অনেকেই অপেক্ষায় ছিলেন যে এসএসসিটা হয়ে গেল, খিচুড়ি করেই হোক, যেভাবেই হোক, 2016-র বাতিল প্যানেলের শিক্ষকেরা বসেছেন সেই পরীক্ষায় আরো একবার নিজেদের যোগ্যতা প্রমাণ করবার জন্য। সেটা তো হয়ে গেল, কিন্তু শিক্ষাকর্মীরা যাদেরকে কোন রকম যোগ্য অযোগ্য ভাগ না করেই পুরো পুরো সবাইকেই বাতিল করে দেওয়া হয়েছিল মাইনে বন্ধ, তাঁদের তো একটা অধিকার আছে বসার পরীক্ষার, তাই নয় কি? তো সেটি মাথায় রেখেই, সেই বিষয়টি মাথায় রেখেই রাজ্য সরকার মাননীয়া এসএসসি এই বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন বা করেছেন। ধরে রাখুন, হ্যাঁ, নভেম্বরের 3 থেকে ডিসেম্বরের 3 পর্যন্ত আবেদন করা যাবে এই শূন্য পদের সাপেক্ষে শিক্ষাকর্মী হিসেবে গ্রুপ সি, গ্রুপ ডি। বেশ, খুব ভালো খবর। কিন্তু প্রশ্ন, নিয়োগ কি হবে? আজকের ভিডিওতে সেই বিষয়টিও তুলে ধরব, আমার পর্যবেক্ষণ বিশ্লেষণ আপনাদের ভাবানোর জন্য, যাতে করে আগাম মানসিক প্রস্তুতি রাখতে পারেন। তো তারও আগে আরও একবার বলবো, আগামী 6 ডিসেম্বর মহাবোধি সোসাইটি হলে আসুন, দেখা হবে বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত আমাদের মিলন আড্ডায়। ইন্টারাকশন, মত বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামীর জন্য প্রস্তুতি। প্রথমেই আসি, আদালতে রিসেট কেন বললাম, শব্দটি কেন প্রয়োগ করলাম? আপনারা জানেন যে নতুন বিশ্ব ব্যবস্থায় পুরো অর্থনীতির সঙ্গে রাজনীতিও যেহেতু সম্পর্কিত, পুরো খোলনলচে বদলে ফেলা হবে এবং সেই প্রক্রিয়া চলছে। একদিকে যেমন বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন পুরোদমে চলছে, আপনারা জানেন। অপরদিকে এআই প্রমোশন, ভারতবর্ষ এআই হাব হবে গোটা বিশ্বের, সেটা নরেন্দ্র মোদী মহাশয় ডিক্লেয়ার করেছেন। এআই রোবোটিক্স প্রমোশন। তাহলে 1 নম্বর কি? বেসরকারীকরণ। 2 নম্বর কি? মানে নম্বরগুলো আমি মনে আসছে সেভাবেই বলছি, প্রায়োরিটি হিসেবে বলছি না, মানে হবে যেগুলো হচ্ছে। 2 নম্বর কি? রোবোটিক্স এআই প্রমোশন। এবং নরেন্দ্র মোদী মহাশয় ইতিমধ্যেই জানিয়েছেন যে আমাদের দেশ বিশ্বের এআই হাব হবে, অর্থাৎ কেন্দ্র হবে। আর কি? বায়ো প্রোডাক্ট বা ল্যাব প্রোডাক্টের দিক থেকে, বা বায়ো ফুডের দিক থেকে, বায়ো ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে ভারতবর্ষ 1 নম্বর হবে, সেটাও ঘোষণা করা হয়ে গেছে। অর্থাৎ যার মধ্যে পড়ছে ল্যাব মিট, ল্যাব মিল্ক, অর্থাৎ ল্যাবজাত খাদ্যদ্রব্য, খাদ্যশস্য,
এগুলো যার মধ্যে পড়ছে। ল্যাব ফিশ, এটা ঘোষিত। এরপরে কি জানেন, সহযোদ্ধা পাঠকেরা জানেন, সংক্ষেপে বলছে, ক্যাশলেস সোসাইটি অর্থাৎ ডিজিটাল কারেন্সি কে যতটা সম্ভব উপরে তুলে দিয়ে বাধ্যতামূলক করে বিভিন্নভাবে ক্যাশকে রিমুভ করে দেওয়া। টোটালটা পারবে না, কিন্তু ওদের ইচ্ছে তাই, অর্থাৎ ক্যাশলেস সোসাইটি প্রমোশন, এগুলো হচ্ছে মূল এজেন্ডা। এবং অবশ্যই তার সঙ্গে রয়েছে স্বাস্থ্য, ওয়ান হেলথ, অর্থাৎ জন্তু জানোয়ার থেকে শুরু করে মানুষের পুরো স্বাস্থ্যকে, মানব জাতির স্বাস্থ্যকে এক করে দেখে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সাস্টেনেবল গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই যে স্লোগান ওরা দিচ্ছে, সেই অনুযায়ী স্বাস্থ্য পলিসি, হেলথ পলিসি তৈরি করা। অর্থাৎ প্যান্ডেমিক ফার্মা কোম্পানির দৌরাত্ম্য এবং ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক থাকবে না, অন্য কোনো ওষুধপত্র থাকবে না, শুধু ভ্যাকসিনটাই ওরা রাখতে চাইছে টু এনশিওর দেয়ার প্রফিট। এছাড়া এর মধ্যে রয়েছে গ্লোবাল ওয়ার্মিংকে কেন্দ্র করে শিখণ্ডী করে গ্রিন এনার্জির প্রমোশন, যেমন আদানি গ্রিন এনার্জি প্রমোশন, তার মধ্যে সোলার থেকে শুরু করে উইন্ড, বিভিন্ন রকমের বিষয় থাকবে। ফসিল ফুয়েলকে আস্তে আস্তে জনগণের ব্যবহারের বাইরে নিয়ে যাওয়া হবে বিভিন্ন রকম বিধি, আইন কানুন, ট্যাক্স ইম্পোজ করে। কিন্তু ফসিল ফুয়েল, কয়লা, পেট্রোল, যাই বলুন, ডিজেল, এগুলো থাকবে। এগুলো ছাড়া ব্যাটারিও চার্জ দেওয়া যাবে না, বিদ্যুৎ উৎপন্ন করা যাবে না, সেটা ওরা জানে। অর্থাৎ জনগণের হাত থেকে সরিয়ে ওগুলো কর্পোরেটের হাতে, জায়নিস্ট প্রভুদের হাতেই কেন্দ্রীভূত করা হবে। এই প্রকৃত প্রাকৃতিক সম্পদগুলোকে জনগণের আওতার বাইরে নিয়ে যাওয়া। এইরকম বহু কর্মসূচি রয়েছে, আমি কয়েকটি মাত্র বললাম। তার মধ্যে আদালতও একটি গুরুত্বপূর্ণ। রিসেট কেন হবে একটু ভেবে দেখুন। ডেমোক্রেসি বিষয়টাই থাকবে না, মানে ডেমোক্রেসি ওরাই, জায়নিস্টরাই প্রতিষ্ঠা করেছিল। ডেমোক্রেসিটা ওদেরই তো সুন্দর, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে, অবশ্যই ডেমোক্রেসির মধ্যে নিশ্চয়ই ভালো কিছু ছিল, একেবারে সবটা তো খারাপ নয়। কিন্তু ওই যে ওরা ভালোর মধ্যেই থেকেই কিন্তু আসল উদ্দেশ্যটাকে আড়াল করে। যেমন ভ্যাকসিনও ভালো, ভ্যাকসিনও অসাধারণ, এমনভাবেই শুরু হয়েছিল। তো সেইটা কোথায় পর্যায়ক্রমে কোথায় কোথায় গেছে, কোন জায়গায় এসে পৌঁছেছে, সেটা আপনারা জানেন। যারা পড়াশোনা করছেন, আমার বইপত্র পড়ছেন, ভিডিও শুনছেন বা নিজেরা রিসার্চ করছেন, তারা জানেন। তো একই রকম ভাবে ডেমোক্রেসি যেভাবে ওরা সূত্রপাত করেছিল, যে প্রয়োজনে সূত্রপাত করেছিল, যেমন ধরুন ফ্রান্সে ফ্রেঞ্চ রেভলিউশন 1789 খ্রিস্টাব্দে ওরাই প্রমোট করেছিল, সে বিষয়ে দ্বিতীয় খণ্ডে লিখেছি। রাশিয়াতেও জারতন্ত্রকে ধ্বংস করে লেনিনকে প্রমোট করেছিল ওরা, গ্রিগরি রাসপুটিনের লিখেছি তথ্য সহকারে। এগুলো ওরাই করেছে। কিন্তু এই যে ডেমোক্রেসি, তারও তো একটা মেয়াদ আছে। ব্যবহার করতে করতে একসময় তাকেও ছুঁড়ে ফেলার প্রয়োজন পড়ে। এখন ওদের আর ডেমোক্রেসির প্রয়োজন নেই। তাহলে কি আসবে এখন? ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, আমি বারবার বলেছি, আপনারাও জানেন। অর্থাৎ সমগ্র বিশ্ব জুড়ে জায়নিস্টদের শাসন, যেটা এতদিন ডেমোক্রেসির মাধ্যমে চলেছে, সামনে রেখে চলেছে, সেটার প্রয়োজন এখন ফুরিয়ে যাচ্ছে। আর এই ডেমোক্রেসির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আমাদের আদালত, আইন ব্যবস্থা। তো ডেমোক্রেসিতে যদি রিসেট হয়, চীনা মডেল যদি অ্যাপ্লাই করা হয়, জানেন নিশ্চয়ই চীন এখন ওদের প্রিয়। চীনে কি
ভোট হয়, জেনারেল ইলেকশন হয় না। ডিক্টেটরশিপ অব দ্য প্রলেটারিয়েট। সেখানে সুপ্রিম কোর্ট একটা আছে বটে, সেটা পিপুলস কোর্ট নামে পরিচিত, কিন্তু তার নিচে আমাদের দেশে যেমন এত এত আদালত, অজস্র নিম্ন আদালত, এত এত বিল্ডিং, এত এত কর্মচারী, এত এত সব লোকজন, উকিল, এত এত বিচারক লাগবে না, সব কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে। এ নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিন্ন ভিডিও করব, কারণ এখানে আরো বিষয় আছে এখানে, তাই সংক্ষেপে বলছি। তো এই যে আদালতের কে কাজে লাগিয়ে তাকে আদালতকে ছুঁড়ে ফেলে দেওয়া, মানে বর্তমানে যারা রয়েছেন আদালতের সিস্টেমটাকে রিসেট করা, এটা কিন্তু আমি বহু আগেই বলেছিলাম। যেমন করে দেখুন, একটা সময় সরকারি শিক্ষকদেরকে ব্যবহার করা হয়েছিল মগজ ধোলাইয়ের জন্য। ইনফ্যাক্ট এত এত সরকারি শিক্ষক গ্রামেগঞ্জে স্কুলে নিয়োগ না হলে করোনা সফল হতো না, মানুষ এত ভয় পেত না। কারণ এই শিক্ষা ব্যবস্থা, যেটা জায়নিজদের শিক্ষা ব্যবস্থা, তার মাধ্যমে কিন্তু মানুষকে ভীতু বানানো হয়, সহনশীল বানানো হয়, ওবিডিয়েন্ট বানানো হয়। উইজডমের চর্চা থাকে না সেখানে, ভয় পাওয়ানো বা প্যানিকবাজিটা বেশি হয়, করা যায় এই শিক্ষাকে ছড়িয়ে দিয়ে। তো শিক্ষকেরা চাকরির স্বার্থে বা নিজেরা না বুঝেই, স্বাভাবিক, আমরা তো কত কি প্রশ্ন করি, এত গভীরে কজন যাই, তারা এই কাজটা করেছেন, প্রভুদের হয়ে মগজ ধোলাই করেছেন। তারপর প্রভুরা দেখলো যে না, এখন আর তাদের দরকার নেই, তাদেরকে এখন ছুঁড়ে ফেলে দিতে হবে, তার বদলে পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কায়েম করতে হবে। এটা আমরা শিক্ষাক্ষেত্রে দেখেছি। এ নিয়ে আমার আগের ভিডিওটি ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, গতকালের ভিডিও আপনারা অনেকে শুনেছেন কিভাবে সেটা করা হবে। কিন্তু এতে গেল শিক্ষা ব্যবস্থা, শিক্ষক, আদালত, সেখানেও তো সরকারের প্রচুর ব্যয় হয়, প্রচুর ব্যয় হয়। শিক্ষকদের মতো না হলেও এত এত আদালত, বিল্ডিং, রক্ষণাবেক্ষণ, কর্মচারী নিয়োগ, অবশ্যই থাকে সেখানে সরকারি কর্মচারী ব্যাপক সংখ্যায় আছেন, সেটাও একটা এই জায়নিজদের এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটাকেও ওরা আস্তে আস্তে রিসেট করে কর্মচারী মিনিমাইজ করবে, এআই রোবোটিক্স অ্যাপ্লাই করবে, এত এত লোক লাগবে না, এত এত বিল্ডিংও লাগবে না। এআই রোবোটিক্স যখন ফুল ফ্লেজে অ্যাপ্লাই হবে আইন ব্যবস্থায়, আইনও বদলাচ্ছে, আপনারা জানেন, সংহিতা নাম হচ্ছে সব, এখন ডিজিটাইজেশন হচ্ছে। সেই ক্ষেত্রে সত্যি এত লোকজন, এত সব বিভিন্ন রকমের পদ যেটা রয়েছে আদালতে, দেখবেন প্রচুর লোক আদালতে। আপনি কলকাতা হাইকোর্টে যাবেন, দেখবেন কত রকমের লোক, এই ফাইল দিচ্ছে, সেই ফাইল দিচ্ছে, এখানে বসে আছে, সেখানে বসে আছে, খদ্দের ধরছে, প্রচুর মানুষ। এত লোক কেন লাগবে না? তো তারই বিভিন্ন রকম একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি। যে কি আমরা দেখতে পেলাম একটা খবর, এটা বেশ কিছুদিন ধরে টাল বাহানা চলছে। কলকাতা হাইকোর্টের মতো রাজ্যের সব শীর্ষ আদালত, সেখানে রাজ্য সরকারের একটা অদ্ভুত রকমের উদাসীনতার প্রকাশ ঘটছে। সেটা কি ইচ্ছাকৃত নয়, একদম ইচ্ছাকৃত। সেখানে আমরা দেখতে পাচ্ছি, এটা আস্তে আস্তে সমস্ত দেশেই হবে, কি আদালতে বিএসএনএল এর বিল পর্যন্ত কলকাতা হাইকোর্টে 3 বছর ধরে দেওয়া হয়নি। 5 কোটি টাকা বকেয়া পড়ে আছে। 36টি উন্নয়নমূলক প্রকল্প হাইকোর্টের ক্ষেত্রে বা আদালতের ক্ষেত্রে, বিভিন্ন রকমের সংস্কার থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কর্মসূচি, সেগুলো বন্ধ হয়ে আছে টাকার অভাবে। ভাবতে পারেন, এবার বিএসএনএল যদি লাইন কেটে দেয় তাহলে কি হবে? তো এতদিন ধরে কর্মচারীরা, আপনারা জানেন যে বেশ টেলিফোন ব্যবহার করা থেকে শুরু করে, বিচারক থেকে শুরু করে অনেকেই এই সুযোগ সুবিধা পেয়ে এসেছেন, সরকারি বিল মিটিয়েছে। কিন্তু এবারে এমন পরিস্থিতি হয়েছে, 3 বছরের বিল বকেয়া। খেয়াল করুন, সময়টা খেয়াল করুন, 3 বছর মানে কি 2022 থেকে বা 2021 থেকে 3 বছর ধরা যেতে পারে, যদি 24 পর্যন্ত ধরা হয়, অর্থাৎ করোনা প্যান্ডেমিকের সময় থেকেই। কেন, আগে কি খোঁজ নিয়ে দেখুন তো, কলকাতা হাইকোর্টে এত বছরের বিল বাকি ছিল কিনা, বা এত বরাদ্দ আটকে ছিল কিনা।
এমন একটা পরিস্থিতি সেখানে, আসুন দেখে নিই সেখানে বিচারপতিরা কি বলছেন রাজ্যকে। আমার পড়ে বেশ মজা লাগছিল, কারণ এরাই তো চাকরি বাকরি খাচ্ছেন আর ভাবছেন আমরা তো বেশ নিরাপদ আছি। তো নিউ ওয়ার্ল্ড অর্ডারকে বোঝার মতো অবস্থা, মানে জায়গাটা মার্জনা করবেন। বিচারপতিরাও তো তারা গতের পরীক্ষা দিয়ে বিচারপতি হয়েছেন, কিন্তু তারা যে কনস্টিটিউশনটা পড়েন, তারা যে পেনাল কোডটা পড়েন বা দেখেন, সেখানে তো, বা সিভিল কোড যেটাই করুন না কেন, সেখানে তো নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে কোনো লেখালেখি নেই, আছে কি? যাই হোক, আসুন সেখানে কি বলছেন তিনি, কি বলা হচ্ছে, যেটা বেশ ইন্টারেস্টিং। প্রথম লাইনেই মিথ্যে কথা বলছেন, রাজ্যকে বলছেন বিচারপতি। গত 3 বছর ধরে বিল বকেয়া, রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? বিল না দেওয়ার কারণে বিএসএনএল যদি পরিষেবা বন্ধ করে দেয় তখন কি হবে? 3 বছর যথেষ্ট সময়, বিল দেওয়ার প্রয়োজন মনে করেননি। রাজ্যের কর্মীদের সঠিকভাবে বেতন দিচ্ছেন না। হাইকোর্টের কাজে অর্থ বরাদ্দ কি প্রশাসনিক কাজের মধ্যে পড়ে না? কি বুঝলেন? এটা বিচারক, এবং তিনি শুধু তাই নয়, তিনি অ্যাকাউন্ট নাম্বার চেয়েছেন রাজ্যের। রিজার্ভ ব্যাংকের গিয়ে নাকি সেখান থেকে ফ্রিজ করে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে করে রাজ্যের ভাঁড়ারে কোনো টাকা পয়সা না ঢোকে রিজার্ভ ব্যাংক থেকে। এত বড় শাসানি দিয়েছেন, মানে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কি কিছুদিন আগে বলেছিলাম না যে রিসেট সর্বত্র হবে? যখন ডেমোক্রেসিকেই রিসেট করছে ওরা, একটা মোড়কে একটা ডিক্টেটরশিপ নিয়ে আসছে, যেমন প্যান্ডেমিক টিটি সই হয়ে গেছে, আপনারা জানেন। হু এর অধীনে দেশ চলে গেছে ইতিমধ্যেই সরকারিভাবে। আর হু মানে তো ইউএনও, হু মানে ওয়ার্ল্ড ব্যাংক, হু মানে আইএমএফ, হু মানে জায়নিস শক্তি, হু মানে ইন্টারন্যাশনাল ব্যাংকিং এলিটস, রসচাইল্ড, রকেফেলার। হু মানে আসলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ধনবাদী ইহুদিদের প্রতিষ্ঠান, বিশ্ব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যেটা করা হয়েছে, এটা প্রক্রিয়া, এটা অনিবার্যই ছিল, এটা বহুদিন ধরে ওরা সাজিয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যত ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আছে, যার মধ্যে শিক্ষা পড়েছে, যার মধ্যে গণপরিবহন আছে, যার মধ্যে মিডিয়া প্রেস আছে, এই ডেমোক্রেসিকে সামনে রেখেই এগুলো আইন কানুন হয়েছিল। এবং তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে অবশ্যই জুডিশিয়ারি। ডেমোক্রেসির একটা বড় অংশ আপনারা তো জানেন, জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা। তো সেখানেও রিসেট হবে। তো সেই প্রক্রিয়া হিসেবে আদালতগুলোতে যে বরাদ্দ, সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। প্রথমে উন্নয়ন খাতের বরাদ্দ, এই যেগুলো টেলিফোন বিল বাকি পড়ে যাচ্ছে, এবং অন্যান্য 36টি উন্নয়নমূলক কর্মসূচি বন্ধ হয়ে আছে। কোটি কোটি টাকা রাজ্য সরকার আটকে রেখেছে। এটা শুধু আমাদের দেশের রাজ্যে নয়, সব রাজ্যেই এটা দেখা যাবে। বললাম না, ধাপে ধাপে। কেন? ওই যে বললাম, প্রথমত এআই এবং রোবোটিক্স যখন সর্বক্ষেত্রে প্রয়োগ করা হবে, তখন এত বিচারকও লাগবে না। বিচারক অবশ্যই থাকবেন, মানুষ বিচারককে এখনো রিপ্লেস করার জায়গাটা নেই এখন অবশ্যই। কিন্তু বিচারককে হেল্প করার জন্য যত কর্মচারী থেকে শুরু করে অন্যান্য সব কত কিছু রয়েছে, এবং নাম্বার অফ জাজেস যা রয়েছে তাও অত লাগবে না। অর্থাৎ বিচারকের পদের সংখ্যা কমানো হবে, এবং বিচারককে অ্যাসিস্ট করবার জন্য যেসব করণিক আছেন, ক্লার্ক আছেন, বিভিন্ন রকমের ল ক্লার্ক থেকে শুরু করে যে পেশায় আদালতে দেখবেন প্রচুর লোক নিয়োগ করা হয়, এখন দেখবেন সেখানেও থমকে আছে, সেই সব জায়গায় কিন্তু এআই দিয়ে কাজ চালানো হবে। শুধু তাই নয়, নিম্ন আদালতগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে, কারণ যখনই আপনি এআইকে কাজে লাগাচ্ছেন, তখন আপনার নিচু স্থানীয় লোকাল মানুষও নিম্ন আদালতের দরজায় ঠকঠক না করে সরাসরি উচ্চ আদালতে তাদের ফাইল, তাদের কেস অনলাইন
তারা যেতে পারে এবং তার জন্য ডিজিটালি শিক্ষিত জেনারেশন জেডকে খুব কম মাইনেতে অ্যাসিস্ট করবার জন্য আগামীতে নিয়োগ করা হবে বিভিন্ন জায়গায়, আপনারা দেখতে পাবেন। অর্থাৎ নিম্ন আদালতগুলোর ঝাঁপ আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে স্টেপ বাই স্টেপ। এখন তাহলে বুঝুন, হাইকোর্টের মতো জায়গায় যদি এই পরিস্থিতি হয় তাহলে নিম্ন আদালতগুলোর কি পরিস্থিতি কল্পনা করুন, সেখানে কি পরিস্থিতি চলছে সেখানে। গেল আর কি, যখন ডেমোক্রেসিকে রিসেট করা হবে, ডিকটেটরশিপ ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট অ্যাপ্লাই হবে, তখন এত আদালতেরও দরকার পড়বে না। চীনে যেমন পিপলস কোর্ট, যা সুপ্রিম কোর্ট বলা হচ্ছে, আছে যথেষ্ট, আর অবশ্যই নিচে কিছু কিছু রয়েছে। কিন্তু আমাদের মতো এই হারে এত নেটওয়ার্ক আদালতের, এত বিল্ডিং, এত বাড়ি, এত কর্মচারী চীনে নেই। চীনে ইলেকশন হয় না, রাজনৈতিক বিরোধী দলও নেই সেখানে। আমাদের এখানে সেটা হতে একটু সময় লাগবে এখনো, তবে লক্ষ্য ওটাই, চীনা মডেল প্রয়োগ করাই নিয়ে আমি আগেই বলেছি। তো সেই ক্ষেত্রে দেখবেন কেসের সংখ্যা আগামীতে এমনিতেই কমে যাবে, কারণ যখনই প্রাইভেটাইজেশন হবে, কর্পোরেট সেক্টরের কন্ট্রোল, টোটাল কন্ট্রোল স্থাপিত হবে, তখন এই যে, যেমন ধরুন ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে শিক্ষকরা রিভিউ পিটিশন করছেন, মামলা করছেন, এই যে টেটের জন্য দিল্লিতে আবার এই যে যাদের টেট বাধ্যতামূলক করা হয়েছে, আপনারা জানেন সব রাজ্যে সুপ্রিম কোর্টের একটা রায় এসেছে সেপ্টেম্বরের 1 তারিখে, যে সবাইকেই 8 পর্যন্ত আপাতত বলা হচ্ছে, শেষ পর্যন্ত 12 অব্দি সবাইকেই দিতে হবে আমি জানি, কারণ এটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা। আপাতত 8 পর্যন্ত বলা হচ্ছে, পরে ওটা 12 পর্যন্ত হয়ে যাবে। তো সবাইকেই বসতে হবে যাদের টেট নেই, তাই তো। তার প্রতিবাদে দিল্লিতে আপনারা জানেন যে সমাবেশ হচ্ছে, বড় সমাবেশ, বেশ কয়েকটি রাজ্যের শিক্ষকেরা সেখানে যোগ দিচ্ছেন, একটি সংগঠন গঠন করা হয়েছে বলছে, ঠিক আছে, এবং তারা সুপ্রিম কোর্টে আবার মামলা করছেন, রিভিউ করার জন্য আবেদন করছেন। অনেক রকমের মামলা টামলা আপনারা জানেন আমাদের রাজ্য থেকেও হচ্ছে, বিভিন্ন রাজ্য থেকে হচ্ছে। কেন? চাকরি বাঁচানোর জন্য তো অবশ্যই, কারণ তারা জানেন এই অবস্থায় টেটে বসলে যে সংখ্যায় পাশ করানো হচ্ছে, এখন 2023-এর টেটে দেখলেন কত পাশ করানো হয়েছে বলবো আমি, এটা স্ট্র্যাটেজি। তো এক্ষেত্রেও তাহলে পরের টেটে কি অবস্থা হতে পারে আপনারা অনুমান করছেন। তো সুতরাং এত শিক্ষক তারা কোথায় যাবেন, এটা জীবিকা, অর্থনীতির ব্যাপার। তো প্রভুরাও অর্থনীতি নিয়ে ভাবছেন, আরও কি করে বিলিয়নিয়ার হওয়াটা নিশ্চিত করা যায়, টোটাল কন্ট্রোল করা যায়। বিল গেটসও ভাবছেন অর্থনীতি নিয়ে, একটু বড় স্কেলে ভাবছেন, ম্যাক্রো স্কেলে ভাবছেন। আর শিক্ষকেরা, কর্মচারীরা মাইক্রো স্কেলে ভাবছেন, নিজের পরিবার বাঁচানোর জন্য ভাবছেন, তাই তো। এটা এই কারণেই তারা আন্দোলন করছেন, স্বাভাবিক। ওটাও স্বার্থ, ম্যাক্রো লেভেলের স্বার্থ, এটা মাইক্রো লেভেলের স্বার্থ। কিন্তু ওই যে মানবিকতার জায়গাটা, বহুজন হিতায় বহুজন সুখায় ঋগ্বেদের যে বাণী, সেটা তো অবশ্যই বেশি সংখ্যক মানুষের সুবিধেটাই ভালো কাটাইতে উচিত। তো সেই অ্যাঙ্গেলে আমরা জানি আমাদের অবস্থান কি হওয়া উচিত, ঠিক আছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে এত মামলা হচ্ছে, তার জন্য আদালতের দরকার। তো হাইকোর্টে মামলা হচ্ছে, সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, এবং অন্যান্য ক্ষেত্রে যারা সরকারি কাজের বিভিন্ন রকম গাফিলতি বা প্রতিবাদের কারণে দেখবেন লোয়ার কোর্টেও মামলা হচ্ছে, লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্টে আসছে, এটা হচ্ছে। তো এবার ধরুন টাটাতে যে এত ছাঁটাই হচ্ছে এখনো, ইনফোসিসে যে এত ছাঁটাই হচ্ছে, আমাজনে ছাঁটাই হচ্ছে, সর্বত্র ছাঁটাই হচ্ছে, সেখানে কি কোনো মামলা হয়েছে আদালতে? কটা মামলা হয়েছে? স্কোপ আছে? নেই বললেই চলে। একমাত্র ক্রিমিনাল যদি কোনো হয়, ধরুন টাটার কোনো কর্মচারীকে টাটার গুন্ডারা মারধর করলো, আলাদা কথা। কিন্তু ছাঁটাইয়ের কারণে, সেটা তো তাদের কোম্পানি পলিসি, সেটা তো সংবিধান স্বীকৃত। লে অফ বলুন, রিট্রেঞ্চমেন্ট বলুন, ছাঁটাই বলুন, যেভাবেই ডাকুন না কেন, সেটা তো তাদের
এখতিয়ারের মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে আপনি মানবিকতার জন্য অ্যাপিল করতে পারেন বড় জোর, কিন্তু এই যে ছাঁটাই করে কর্পোরেট সেক্টর, প্রাইভেট কোম্পানিগুলো, সেখানে কি মামলার সুযোগ আছে? নেই। তাহলে এবার ধরুন সমস্ত এই যে শিক্ষা ব্যবস্থায় যখন পিপিপি মডেলে প্রাইভেটের হাতে চলে যাবে, তখন কি এত মামলার দরকার পড়বে? কোর্টে যাবে মানুষ? যাবে না, সব মাথা নত করে মেনে নিতে হবে। তাহলে দেখুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রাইভেটাইজেশন হয়ে গেলে, পিপিপি মডেল অ্যাপ্লাই হয়ে গেলে কেস লোড কমে যাবে আদালতে। আদালতের কেস লোড কমে যাওয়া মানে এত এত কর্মচারী লাগবে না, এত এত বিচারক লাগবে না। ক্লিয়ার? হ্যাঁ। তাই দেখুন, মজাটা এখানেই দেখব যে আমাদের দেশে যত সংখ্যক কেস আদালতে পেন্ডিং আছে, লক্ষ লক্ষ কেস দেখবেন, তাদের একটা বড় অংশই এই ডেমোক্রেসির কারণে এবং এই সরকারি ব্যবস্থার কারণে, লিটিগেশন এত এত। তো সেটা থেকে যখন বেরিয়ে আসবে ওরা, ডিকটেটরশিপের দিকে যখন আমরা যাব, হুকে কাজে লাগিয়ে বলুন, ইউএনওকে কাজে লাগিয়ে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সামনে রেখে, তখন আমাদের পাড়া আমাদের সমাধান হয়ে যাবে সব। কি বুঝলেন আগে? হ্যাঁ, তখন আর আদালত লাগবেই না। এত আদালত এত কিসের? কি এত ওরা পুষবে কেন? এত খরচা করবে কেন? জায়নির শক্তি, সরকার তো তাদেরই প্রতিনিধি। আর তাই ধাপে ধাপে আদালতের লোক নেওয়া তো থমকে গেছে, আপনারা জানেন। এবং যা কর্মচারী আছে আগামীতে দেখবেন তাদেরও মাইনে বন্ধ হয়ে যাবে। এখানে ডিএ যেমন করে বন্ধ হয়ে গেছে সরকারি কর্মচারীদের, ইতিমধ্যে আপনারা জানেন। রায় ঝুলে আছে, আদালত রায় দিচ্ছে না, ঝুলে আছে, আপনারা জানেন ডিএর ব্যাপারে। আবার এদিকে দুর্নীতির নাম করে প্যানেলের পর প্যানেল টানাটানি চলছে, তাও জানেন। অর্থাৎ কর্মচারীকে ছাঁটাই করা, নিয়োগ নয়, এখন বিয়োগের সময় বহু আগেই আমি বলেছিলাম। তো এবার এই ব্যাপারটা কিন্তু স্কুল লেভেল থেকে, মানে শিক্ষার জায়গা থেকে সর্বত্র একটু একটু করে পারকোলেট করবে, মানে ছড়িয়ে যাবে। আদালতও তার বাইরে নয়, সেখানেও ছড়াবে। তারই প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। বিচারক হুঙ্কার দিচ্ছেন, ঠিক আছে, মানে মিডিয়াতে যেটুকু আমরা দেখতে পেয়েছি, তাতে করে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ জায়নির শক্তি যখন টোটাল কন্ট্রোল নিয়ে নেয় অর্থনীতির, ব্যাংকিং ব্যবস্থাটাই ওরাই করেছে, ওরাই চালাচ্ছে। তাই সরকার কোন খাতে কত অর্থ ব্যয় করবে, শিক্ষাক্ষেত্রে কত করবে, আদালতের জন্য কত অর্থ দেবে, জনকল্যাণমূলক কাজে কত অর্থ দেবে, কত টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হবে, কত টাকা হুয়ের কর্মসূচিকে রূপায়ণ করার জন্য ব্যয় করতে হবে, কত টাকা ক্লাবে দিলে কাজ হবে, এই পলিসিগুলো কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে ওরাই ঠিক করে দেয় আগে। হ্যাঁ, কারণ ফান্ডিংটা ওরাই করে। এবং জনগণের যে ট্যাক্সের টাকা সরকার কালেক্ট করে, বিভিন্ন যে ট্যাক্স রয়েছে, জিএসটি বলুন, ইনকাম ট্যাক্সই বলুন, সেই টাকাটা আমাদের মনে হয় যে সরকার তাদের ইচ্ছে মতো ব্যয় করতে পারে, মোটেই নয়। সেখানেও তাদের কম্প্রোমাইজ করতে হয়। কারণ ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ আছে, IMF এর ঋণ আছে, অমুক আছে, তমুক আছে। মহাজনরা যেমন আগে দরিদ্র কৃষকদেরকে লোন দিয়ে, ধার দিয়ে তাদের মতো করে পরিচালিত হতে বাধ্য করত, এবং বাড়ির সুন্দরী মেয়ে বউকেও রাতের অন্ধকারে তুলে নিয়ে যেত, সেসব কাহিনী আপনারা জানেন। ব্যাপারটা তখন মাইক্রো স্কেলে হতো। মহাজন পরিবারকে, ঋণগ্রস্ত পরিবারকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, তাই তো। তো এটা এখন মাইক্রো লেভেল, ম্যাক্রো লেভেল সর্বত্র দেখতে পাবেন। ওরা একই রকম ভাবে দেশগুলোকে ঋণগ্রস্ত করে দিয়ে তাদের সম্পদের ওপর কুক্ষিগত অধিকার স্থাপন করে, কুক্ষিগত করে তাদেরকেও ঋণগ্রস্ত করে দিয়ে এখন আর নেতারাও সিদ্ধারাহীন। তারা কেন প্রতিবাদ করতে যাবেন? মাগুফুলি হয়ে লাভ আছে? মরতে হবে, কি দরকার? মেনে নিন। পুরস্কার জুটবে, সেরকম হলে নোবেল শান্তি পুরস্কারও পাওয়া যেতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু লাইনে আছেন, আমি বহু আগেই বলেছি, দেখতে পাবেন আগামীতে। তো এইভাবেই কিন্তু প্রসেসটা চলছে। এবার আপনারা যদি বলেন যে এখানে কি মহাকালের কোনো লীলা দেখতে পাচ্ছেন, বলে আমি তো আলবাত দেখতে পাচ্ছি। কীরকম? ওই যে মজাটা এখানে, কাঁটা দিয়ে কাঁটা তোলা, ওরা যেটা করে, ডিভাইড অ্যান্ড রুল। এবার দেখুন, এই যে বিচারক আদালত এত এত শিক্ষকের চাকরি খেয়ে নিল, কি দুর্নীতিকে, যদিও দুর্নীতি কোনো ইন্ডিভিজুয়ালি কোনো শিক্ষকের বিরুদ্ধে প্রমাণিত হয়নি, কোনো শিক্ষককে ইন্ডিভিজুয়ালি টার্মিনেশন লেটার দেওয়া হয়নি, কোনো শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়নি, ব্যক্তিগত তদন্ত করা হয়নি, যেটা হওয়ার কথা ছিল। সংবিধানের রাইট টু লাইভলিহুড ক্লজ যেটা, সেটাও মানা হয়নি। সিম্পলি জায়নিস্ট কর্পোরেট প্রাইভেটাইজেশনের স্বার্থে, শিক্ষা ব্যবস্থায় রিসেট করবার স্বার্থে তাঁরা বিবেক মানবিকতা বিসর্জন দিয়ে, আমি খোলাখুলি বলছি, আমার এটা মনে হয়েছে, বিবেক মানবিকতা বিসর্জন দিয়ে তাঁরা কোনো একটা অদৃশ্য শক্তির ইশারায়, সেই শক্তিকে আমি দেখতে পাই, অদৃশ্য শক্তির ইশারায় তারা এই কাজগুলো করে চলেছেন। নিজেদের পার্কস সুবিধে পাচ্ছেন, মাইনে টাইনে পাচ্ছেন ঠিকঠাক, তারাও বেতনভোগ কর্মচারী, তারাও পরীক্ষা টরীক্ষা দিয়ে জাজ হয়েছেন, বিচারক হয়েছেন, তারাও দেবতা নন, তারাও কন্ট্রোলড হতে পারেন এবং হন, এটা আমরা জানি। তো এইবার সমস্যা হচ্ছে এখানেই যে একাই শেষ নয়, তো তাদেরকে কাজে লাগিয়ে তাদেরকেও যে একদিন ছুঁড়ে ফেলা হবে সেটা তারা হয়তো জানেন না, কম কেউ কেউ হয়তো জানেন, ফিল করছেন, করলেও তো বলার সুযোগ নেই। অর্থাৎ তাহলে এটাই মহাকালের লীলা, তাই না? যারে তুমি নিচে ফেলো সে তোমারে টানি বেজে নিচে ফেলে দিলেন যাদেরকে, শিক্ষক, 26,000 শিক্ষক কর্মচারী, তাদের সংসার, তাদের ব্যাংক লোন, তাদের আর্তনাদ, তাদের হতাশা তারা শুনতে পেলেন না। সেই অদৃশ্য শক্তি টোটাল কন্ট্রোল কায়েম করবার জন্য তাদের যা বললেন তারা তাই করলেন। সংবিধানও সেখানে আন্ডারমাইন হয়ে গেল, দুর্নীতির কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই 22 লক্ষ OMR শিট আপলোডও হলো না। কি হলো? তো তাঁদেরকে এবার ভোগ করতে হবে না? তো তাঁদেরকে কাজে লাগিয়ে এবার তাঁদেরকেও রিসেট প্রোগ্রামের পরবর্তী কর্মসূচির মধ্যে তাঁদেরকেও ছেটে ফেলা হবে। দেখতে থাকুন। ওই জন্যই বলি, অবজার্ভ করুন, মানসিক প্রস্তুতি থাকবে এবং ঘটনাগুলো বুঝতে পারবেন। মানে কোনো ফাঁদে, রাজনৈতিক দলের ফাঁদে, হিন্দুত্ববাদী বলুন, অমুকবাদী বলুন, তমুকবাদী বলুন, ফাঁদে না পড়ে পুরো অর্থনীতিটাকে বুঝতে পারবে। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ইকোনমিক্স। এবারে আসছি পরবর্তী বিষয়। স্কুলে শিক্ষাকর্মী নিয়োগ, শূন্যপদ 8,877, এরকম একটা শূন্যপদ, CD মিলিয়ে। আবেদন কবে করা যাবে? 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর। বেশ, ঘটনা কি এখানে? ইন্টারেস্টিং বিষয়গুলো কি? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই, 60 নম্বরের পরীক্ষা, লিখিত পরীক্ষা, বেশ। আরও অন্যান্য থাকে, মৌখিক 10 নম্বর, মৌখিক ইন্টারভিউয়ে 10 নম্বর, একাডেমিক স্কোরের জন্য 10 নম্বর, এরকম কম্পিউটার বা বাড়তি সুবে সব জ্ঞানের জন্য 15 নম্বর, এগুলো থাকে, আপনারা থাকবে। এবারে ঘোষণা করা হলো, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো 5 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে থাকবে। অভিজ্ঞতা কাদের অভিজ্ঞতা? ওই যে, এটা তো খিচুড়ি নোটিফিকেশন হবে, এক্ষেত্রেও খিচুড়ি নোটিফিকেশন হবে, অর্থাৎ
2025-এর এসএসসি যেভাবে নেওয়া হলো, 2016-র বাতিল প্যানেলের শিক্ষকেরা, মানে কোট আনকোট যোগ্য শিক্ষকেরা, অযোগ্যদের নাকি বসতে দেওয়া হয়নি, আপনারা জানেন। আদালতও বারণ করেছিল, এসএসসিও বলেছে হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছে। তাহলে এই যোগ্য শিক্ষকেরা বসেছেন এবং ফ্রেশাররা বসেছেন কত? প্রায় 6 লক্ষ, এরকম যতদূর জানি 5,80,000 বা এরকম কিছু একটা সংখ্যা বসেছে পরীক্ষায়। বেশ, তো সেখানেও কি ওই যে যারা অভিজ্ঞ শিক্ষক হিসেবে 10 নম্বর দেওয়া হয়েছিল, সেটা নিয়ে আবার মামলা টামলা হচ্ছে, কারণ প্যারা টিচারদের জন্য সেখানে কোনো পয়েন্ট ছিল না, মানে কোথায় তাদের অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করার কোনো নাকি জায়গা ছিল না প্যারা টিচারদের জন্য। তো একটা মামলা হয়েছে সেখানে, মামলা প্রচুর হয়েছে আপনারা জানেন না। মূল্যায়ন নাম্বার যেটা ওরা উত্তর আপলোড করেছিল তার উপরে বেশ কিছু সাবজেক্টেরও মামলা হয়েছে ভুল উত্তরের জন্য। যাই হোক, মামলা তো হতেই যাচ্ছে, মূল ব্যাপারটা ফিরে আসে। তাহলে সেখানে 10 নম্বর দেওয়া হয়েছিল অভিজ্ঞতার জন্য, এটা নিয়ে আবার মামলা হয়েছে, ফ্রেশাররা তারা মামলা করেছে, আপনারা জানেন যে আমরা কি অন্যায় করলাম, আমরা তো অভিজ্ঞতা নেই বলে আমরা তো কেন আমাদের একই সঙ্গে পরীক্ষায় বসানো হলো, পদের সংখ্যা বাড়ানো হোক, পদের সংখ্যা, শূন্য পদের সংখ্যা 1 লাখ করা হোক, এরকম দাবি উঠেছে, তাও আপনারা জানেন। তো এখানে যে বিষয়টা সেটা হলো, সেখানে না হয় যোগ্য অযোগ্য ভাগ করা হয়েছিল এবং যোগ্যদের, তথাকথিত যোগ্যদের 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া, মানে স্কুলে যাওয়ার একটা প্রাবধান করা আছে, আপনারা জানেন, তারা মাইনেও পাচ্ছে। আর অযোগ্য বলে যাদেরকে চিহ্নে তালিকাও দিয়েছিল এসএসসি, অযোগ্য তালিকা, তাদের মাইনে বন্ধ হয়ে গেছে এবং তারা পরীক্ষাতেই বুঝতে পারেনি, তাই 10 নম্বরের প্রশ্নই নেই তাদের জন্য, পরীক্ষাতেই তারা না বসতে পারেননি, বসতে দেওয়া হয়নি। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা ইন্টারেস্টিং এই কারণে, এক্ষেত্রে তো কোনো অযোগ্য যোগ্য ভাগ করা হয়নি। শিক্ষাকর্মীদের ক্ষেত্রে করা হয়েছিল? হয়নি। সবাইকেই, যেহেতু মানে এত দুর্নীতি হয়েছে, মানে বিচারক যা বলেছিলেন আর কি, এত দুর্নীতি হয়েছে, এত, আদালতে কিন্তু কোনো দুর্নীতি হয় না জানেন তো আগে, হ্যাঁ, ওরে বাবা, এত দুর্নীতি হয়েছে যে পুরোটাই সবাই বাতিল, যোগ্য অযোগ্য ভাগ হয়নি সেখানে। এবার কি হবে? এইবার তারা যখন এসএসসি যখন এই পরীক্ষা নেবে বলছে, ডিসেম্বরে নাকি না ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, মূলও ঝুলিয়ে দিল, ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। তো সেইখানে আবার এই 5 নম্বর কাদের জন্য? অভিজ্ঞতা। কিরকম ব্যাপার না, গোলমেলে লাগছে না? ওটা নাকি রাজ্য সরকার নাকি, মানে এসএসসি নাকি উকিলের সঙ্গে আলোচনা করেই এমনটা করেছে। তো এবার প্রশ্ন করুন, অযোগ্য বলে যারা পুরোটাই বাতিল হলো তারা কি করে অভিজ্ঞতার 5 নম্বর পাবে? তো দুর্নীতি পরায়ণ, তারা তো ঘুষ দিয়ে নাকি চাকরি পেয়েছে, বেআইনিভাবে চাকরি পেয়েছে। তো তাদের জন্য 5 নম্বর যখন ঘোষণা করা হয়, তাহলে কি মামলার জন্য দরজা খুলে দেওয়া হয় না আগে? হ্যাঁ, ওটাই তো ওরা চায়, গামলা গামলা মামলা, জনতা তোরা সামলা। ওটাই হলো, এই কারণেই। তাহলে কি করবেন? বাবা মা বলবে, আপনার নিজের মনও বলবে মাত্র 400 টাকা তো ব্যাপার, মানে জেনারেল হলে 400 আর এসসি হলে 150, মাত্র ব্যাপার, কত টাকাই তো কত দিকে খরচা হয়, বসে যা বাবা, বসে যা। যে একটা আশায় বাঁচে চাষা একটা ব্যাপার কাজ করে। ঠিকই তো, অবশ্যই বসুন, বসতে চাইলে বসুন, কিন্তু ওটার উপরে আশা করে জীবনটাকে ঝুলিয়ে রাখবেন না, তাহলে জীবনটাই ঝুলে পড়বে। অন্য কিছু ভাবুন, সংযুক্তির কথা ভাবুন, কি করা যায়, কিভাবে জীবিকা অর্জন করা যায়। দেয়ার আর স্টিল লট অফ ওয়েজ টু আর্ন ইউর ব্রেড, সেগুলো ভাবুন। পাড়ায় সার্ভে করুন, নিজের এবিলিটিটা বুঝুন, আপনার ন্যাক কোন দিকে, সে অনুসারে ডিসাইড করুন কোনটা করা যায়। পরীক্ষায় ওই যে মা বাবা বলছে 400 টাকার ব্যাপার, তো কত টাকা কত দিকে যায়, সত্যি তো, বসুন, অসুবিধা কি আছে,
পড়েন, না হলে একটা মনের মধ্যে খুঁতখুতনি থেকে যাবে, এটাও দেখে নিন। কিন্তু মামলা বাকিটা বুঝে নিন। এবার যদি প্রশ্ন করেন যে পরীক্ষা হবে, আলবাত হবে। কেন হবে? অর্থনীতির জন্য পরীক্ষাটা হবে। কি অর্থনীতি? এবার দেখুন না কেন অর্থনীতিটা কেন। 450 টাকা জেনারেলদের জন্য, 150 টাকা এসিদের জন্য, যতটা আমি দেখলাম। গড়ে আপনি 300 টাকায় ধরুন। 1 লাখ যদি পরীক্ষা দেয়, কত টাকা হচ্ছে? কত টাকা হচ্ছে? 1 লাখ মানে 100 লক্ষ। তাকে 300 দিয়ে গুণ করুন, কত টাকা হচ্ছে? কত কোটি টাকা হচ্ছে? হিসেব করুন কত কোটি টাকা হচ্ছে। কমেন্ট করে জানান না, একটু ভাল লাগবে, আপনাদেরও হিসেবটা বুঝতে ভাল লাগবে। এবার পরীক্ষা তো 1 লক্ষ দেবে না। এসএসসি শিক্ষকদের জন্য যেটা কতজন দিয়েছিল? 5,80,000 মতো এরকম, বা ধরুন 6 লক্ষের কাছাকাছি দিয়েছিল। এখানে কত দেবে? এখানে তো যোগ্যতা আরো কম, মাস্টার ডিগ্রি, বিএড এসব তো লাগবে না। তাহলে আরো বেশি না হলেও কাছাকাছি দেবে। আচ্ছা, আপনি মোটামুটি ভাবে যা অবস্থা চারদিকে আমাদের রাজ্যে, শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে এবং যারা আশায় আশায় পড়াশোনা করে বসে আছেন, গ্র্যাজুয়েট হয়েছেন, কত সংখ্যা হতে পারে? মূলত কম হবে, 4 লক্ষ তো হবেই কমপক্ষে। 5 লক্ষ না হলেও অবাক হওয়ার কিছু নেই, আরো বেশি হতে পারে। এবার আপনি একটা কনজারভেটিভ এস্টিমেটে চলে যান, 4 লক্ষ পরীক্ষা দেবে, হিসাব করুন। 4 লক্ষ ইন্টু 300, গড়ে হিসাবটা করুন কত টাকা হচ্ছে, কত কোটি টাকা হচ্ছে। টাকাটা কারা পাবে? সরকার পাবে। তাহলে কেন পরীক্ষা নেবেন না? আলবাত পরীক্ষা নেবে। 100 বার পারলে 2-3 বার করে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকলে 2-3 বার করে নেবে। এটাই তো অর্থনীতি। যেমন করে এসএসসি, ভাবুন, প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী যদি হয় 9, 10, 11, 12 মিলিয়ে, তাহলে কত টাকা ওরা সরকারের ঘরে চলে গেছে। সামনে আবার ইলেকশন আসছে, টাকা পয়সা লাগবে না? বাবা, টাকা পয়সা তো লাগবেই। তাহলে পরীক্ষা এখন ইলেকশনের আগে, পরীক্ষাটা কবে হবে? ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে হবে যা বলেছে। তাহলে এবার রেডি হয়ে যান, হিসেব করতে রেডি হয়ে যান, আর হিসেব রাখুন কতজন পরীক্ষায় বসছে। তাহলে বুঝে যাবেন সরকারের ঘরে আবার কত টাকা ঢুকছে। সোজা হিসেব। এবারে পরের প্রশ্ন, নিয়োগ হবে? এখানে অর্থনীতি ভাবুন, ওটাও অর্থনীতি, এটাও অর্থনীতি। পরীক্ষা নিলে সরকারের ঘরে টাকা আসে। সরকার কারা? জায়নের শক্তি, তাদেরই প্রতিনিধি সরকার, ব্যক্তি মালিক। আসলে সরকার জনকল্যাণমূলক সরকারের গল্প এখন নেই। এখন জায়নের শক্তি শুধু বোঝে কাদের দিলে কাজ হবে। অর্থনীতিটা এবার বুঝুন। এবার ধরুন 9,000 শূন্যপদ, আমি একটুখানি সুবিধের জন্য বললাম 9,000 শূন্যপদ। 9,000 জনকে যদি নেওয়া হয় সিডি গ্রুপে, গড় মাইনে কত হতে পারে? আমি গড় মাইনে কম করেই ধরলাম, ওই 30,000 টাকায় গড় ধরা হলো, 30-25,000 টাকা ধরলাম। তাহলে এবার 9,000 দিয়ে গুণ করুন, কত কোটি টাকা হয় মাসে মাসে এবং বছরে বছরে। অর্থনীতি কি সেটা কি সরকার এখন করবে বলে আপনার মনে হয়? আমি প্রশ্ন করছি, হতাশ করছি না, ভাববেন। করবে সেটা মনে হয়? কি মনে হয়? এই মুহূর্তে আমাদের স্কুলগুলোতে যে সিস্টেমে, শিক্ষকেরাই তো সব আপলোড করে দিচ্ছেন, কন্যাশ্রী তথ্য আপলোড, মিড ডে মিলের তথ্য আপলোড, সব তো শিক্ষকরাই করে দিচ্ছেন, করছেন। আর প্রাথমিকে তো গ্রুপ সিডি এর গল্পই নেই, আছে? নেই। সেখানে শিক্ষাকর্মীর নিয়োগ হয়, প্রাথমিকে হয় না, শিক্ষকেরাই করেন।
এবং এখনও আমরা দেখতে পাচ্ছি এই যে ডামাডোলের বাজারে, যেখানে বহু স্কুলের শিক্ষাকর্মী নেই, এবং এই যে বাতিল হলো কয়েক হাজার, তার ফলে স্কুলগুলো কি শিক্ষাকর্মীর অভাবে সমস্যা হচ্ছে? শিক্ষকেরাই করছেন বিনা পারিশ্রমিকে, ডিআইয়ের নির্দেশ অনুসারে করে যাচ্ছেন। তো তাহলে কেন আপনাদের নেবে? আর এই কারণেই তো যোগ্য অযোগ্য ভাগই করা হলো না, পুরোটাকেই বিচারক মহাশয় আউট করে দিলেন। এই অ্যাঙ্গেলটা ভাবুন। এই এআই নির্ভর বিশ্বে, পিপিপি মডেলের বিশ্বে করণিকদের কতটুকু দরকার আছে, সেই হিসেবটি মাথায় রেখে বাস্তবোচিত সিদ্ধান্ত নিন। প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল বহু দেখেছেন তো, সেখানে করণিক পদে ডি গ্রুপ তো চিরকালই থাকবে। ম্যানুয়াল লেবারের ব্যাপার যেখানে আছে, ঝাড়ুদার লাগবেই, রেলেও লাগে, প্রাইভেট স্কুলেও ঝাড় দেওয়ার জন্য লোক লাগে, ক্লিন করার জন্য লোক লাগে, ওটা আজীবন থাকবে। কিন্তু এই কেরানির কাজ যেটা, করণিকের কাজ যেটা, তার জন্য গাদাগুচ্ছের টাকা মাইনে দিয়ে প্রাইভেট স্কুল লোক নিয়োগ করে? খোঁজ নিন তো, করে? দরকার পড়ে না। সেই পিপিপি মডেলই তো ইমপ্লিমেন্ট হচ্ছে, আমাদের হতে চলেছে বা হয়ে গেছে ভেতরে ভেতরে, সেখানে কেন লাগবে সেটা ভাবুন। আর একটা বিষয় ভাববেন, ফেব্রুয়ারিতে ইলেকশন, পরীক্ষা আপনাদের, যা বলেছে আর কি নোটিফিকেশন। আর ইলেকশন কবে রাজ্যের? মে মাসে? না, ইলেকশন এগিয়ে আসবে আমার যেটা মনে হয়। এবার আমার যেটা পর্যবেক্ষণ, ইলেকশনকে এগিয়ে আনা হবে, হয়তো এপ্রিলে হবে, মার্চ এপ্রিল এরকম সময় ইলেকশন হতে পারে। তার আগেই এসআইআর এর কাজকর্মগুলো এই যে নভেম্বর থেকে আপনারা জানেন শেষ করে দেবে ওরা। তাহলে ফেব্রুয়ারিতে পরীক্ষা আর মার্চ এপ্রিলে যদি ইলেকশন হয়, মার্চে হলে তো কোনো গল্পই নেই। তাহলে নির্বাচন বিধি লাগু হয়ে যাবে। তো তখন কি সরকার আপনাদের নিয়োগ করবে? তখন সরকার কি বলবে? নির্বাচন বিধি জারি হয়ে গেল, এখন তো আর নিয়োগ করা যাবে না। আমরা দেখছি আমরা ক্ষমতায়, আমরা এই ইলেকশনটা মিটে যাক, ভোটের পরে আমরা দেখব। তাই তো, শুধুমাত্র এই আপনাদের ক্ষেত্রে নয়, মানে শুধুমাত্র শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এটা যে হবে তা বলছি না। 2025-এ যে এসএসসি শিক্ষকদের জন্য যে পরীক্ষা নেওয়া হলো, যেটা নভেম্বরে রেজাল্ট বেরোনোর কথা, সেটা নিয়ে অজস্র মামলা চলছে আপনারা জানেন। যাই হোক, তা সত্ত্বেও রেজাল্ট তো ওরা বের করতেই পারে, সমস্যা কোথায়? কিন্তু নিয়োগ ডিসেম্বরের মধ্যে, ওবিসি মামলার হিয়ারিং সেটা আবার জানুয়ারিতে, আপনারা ইতিমধ্যেই যেটা খবর। ওবিসি মামলার ওই যে সংরক্ষণের ব্যাপার আছে, তো সংরক্ষণের ব্যাপারটা না মিটলে নিয়োগ কি করে দেবে? ওবিসির একটা কোটা আছে আপনারা জানেন, তারও সার্টিফিকেট দিয়ে অনেকেই পরীক্ষায় বসেছেন। তাহলে নিয়োগ কি করে হবে যদি ওই মামলাটার নিষ্পত্তি না হয়? জানো ডিসেম্বরের মধ্যে কি করে নিয়োগ হবে? আর ধরুন যদি নিয়োগ দেয় ওরা, সেটা কিরকম নিয়োগ হবে? প্রভিশনাল নিয়োগ হবে। এটা যদি ছোট্ট ক্লজ দিয়ে দেয় না শেষে, যে ইউর অ্যাপয়েন্টমেন্ট ইজ সাবজেক্টেড টু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট অবজারভেশন, তাহলেই যথেষ্ট। তার মানে কি দাঁড়াবে? অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টটার মূল্য পরে নাও থাকতে পারে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, মানে আপনার নিয়োগের মূল্যটা পরবর্তীতে নাও থাকতে পারে। অর্থাৎ আপনার হাতে ললিপপ ধরিয়ে কিছুদিনের জন্য থামিয়ে দিয়ে তারপরে ওই ছোট্ট ক্লজ লিখে দেয়, ছোট্ট করে স্টার দিয়ে লিখে দেবে, কি সমস্যা? এর একটা হতে পারে। আর কি হতে পারে? কোনো নিয়োগ না করে যারা শিক্ষক আছেন তাদেরকে ওই ভোট পর্যন্ত বা ওই মে জুন বা এরকম সময় পর্যন্ত একটা এক্সটেনশন করাতে পারে, সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে, যেহেতু জটিলতার কারণে আমরা নিয়োগ করতে পারছি না, ওবিসির কেস আটকে আছে, অনেক মামলা আবার নতুন করে
গ্রহণ করা হয়েছে, তাই আমরা এখন নিয়োগ দিতে গিয়ে সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে 31শে ডিসেম্বরের পরে আরও 6 মাস এক্সটেন্ড করা হোক, এরকম একটা আবেদন রাজ্য সরকার করতে পারে। এই সমস্যা, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু নিয়োগ, আমি কথাগুলো কেন বলছি, যাতে করে আশায় আশায় এগুলোর পেছনে না থেকে আপনারা অন্য কিছু ভাবতে পারেন, অন্য জীবিকার কথা ভাবতে পারেন, এই জন্যই এত কিছু বলা। এবার ভাবুন, সরকার যদি সত্যি সত্যি নিয়োগ করতে চাইতো, যদি মনে করতো যে না, নিউ ওয়ার্ল্ড অর্ডারেও, এআই আবহেও, রোবোটিক্সের আবহেও শিক্ষকের দরকার আছে, শিক্ষাকর্মীর দরকার আছে, তবু দুর্নীতি তো দমন করতেই হবে। সেইটাকে মাথায় রেখে যদি এরকম বলতো যে না, হ্যাঁ আমরা চাইছি শিক্ষকেরা থাকুন, তবে দুর্নীতি পরায়ণ শিক্ষকদের আমরা রাখবো না, এতে করে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করব, আমরা দেখব, সময় নিয়ে দেখব, অবশ্যই সময় যাবে, কিন্তু আমরা পার্জ করতে চাইছি এডুকেশন সিস্টেমকে। সেই ক্ষেত্রে এইভাবে টোটাল প্যানেলকে বাদ না দিয়ে, তাদের কাছে নোহাও আছে, তাদের সিবিআই আছে, তাদের অনেক কেউ আছে, পুলিশ আছে, আদালত আছে, মেশিনারি আছে, তারা দিয়ে, তারা ইচ্ছে করলেই এরকম প্যানেলকে পুরো বসিয়ে না দিয়ে, বাতিল না করে, সেখান থেকেই কিন্তু ঝাড়াই বাছাই করে, ইনকোয়ারি করে, যারা আইনতভাবে, আইনসঙ্গতভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, নিযুক্ত হচ্ছে, তাদেরকে রাখতে পারত। পারা যায়, এটা করা যায়, সর্বত্র তাই হয়ে এসছে এতদিন, কিন্তু সেটা হলো না। শুধু কি তাই, যদি মনে করতো সরকার অযোগ্য বাদ দেব, যোগ্য রাখবো, যোগ্য অযোগ্য বলতে এখানে কি বলা হয়েছে? শিক্ষক হিসেবে যোগ্য না, আইনসঙ্গত, বেআইনি, এটাই এভাবেই ভাগ করা হয়েছে। তো সেক্ষেত্রে তো একটা তালিকা এসএসসি দিয়েই দিয়েছে আদালতকে। এই অযোগ্যরা তো শিক্ষকদের মধ্যে বলছি, তথাকথিত অযোগ্য, টেন্টেড, তারা তো পরীক্ষাতে বসতেও পারেননি, তো তাদের বাদ দিয়ে যাদের ডিসেম্বর পর্যন্ত বলা হয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি যারা করতে পারবেন, শিক্ষকতা করতে পারবেন, তাদেরকে নিয়ে নিলেই তো হয়ে যায়, যে এই তো পার্ট হয়ে গেছে, ওরা বাদ চলে গেছে, এবার এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, দুর্নীতির প্রমাণ নেই, এরা যোগ্য, তাহলে এই 15,000 সামথিং যে শিক্ষক আছেন বা কাছাকাছি 31শে ডিসেম্বর পর্যন্ত যারা কাজ করছেন, তাদেরকেই আমরা রেখে দিলাম, মিটে গেল। তাহলে আর আলাদা করে এসব কিছু করা, এসএসসি নেওয়া, মানে খিচুড়ি নোটিফিকেশন করার কোনো দরকার থাকতো না, প্রয়োজন পড়তো ফ্রেশারদের একসঙ্গে বসিয়ে, পড়তো না। তাহলে নেওয়ার ইচ্ছেটাই নেই ওদের, যাতে করে আরো মামলা হয়, আরো জট পাকে, ঝুলিয়ে রাখা, আশায় বাঁচে চাষা, মূলো ঝুলিয়ে রাখা, খুঁড়োর কলের মূলো, সেটাই আমার পর্যবেক্ষণ। আপনারা মানুন না মানুন আপনাদের বিষয়, বাকিটা মহাকালের ওপর ছেড়ে দিন, দেখুন কি হয়। শুধু এটা নয়, টেট সবার জন্য, টেট আপাতত বলা হচ্ছে 8 পর্যন্ত, আপার প্রাইমারি, আসলে ওটা দেখে নেবেন কি বলা হয়েছে সেখানে 2017 এনসিটিতে 12 পর্যন্ত নেবে পুরোটাই, সবাইকেই বসতে হবে। এখন ডিভাইড অ্যান্ড রুলের খেলা চলছে বলে ওরা ভাবছে 9-10-এর 9 থেকে 12, আমাদের জন্য তো নয়, আমরা কেন ঝামেলায় চড়াবো, তারা বেশ ভালো আছেন, সুখে আছেন। ওই যে ডিভাইড অ্যান্ড রুল ওখানে যেমন করা হয়েছে, টেন্টেড, আনটেন্টেড, তারপরে আবার টেটেড, নন টেটেড, এরকম যদি বলা যায়, একটা মজার শব্দ তৈরি করা হলো আর কি। টেটিয়ান, নন টেটিয়ান, এটা চলবে একদম শুদ্ধ, টেটিয়ান, নন টেটিয়ান। তো এই নন টেটিয়ানদেরকে বুঝতে হবে কেন, প্রশ্ন করুন। তাদেরকে শিক্ষকের যোগ্যতা প্রমাণ করতে হবে। তো একদিন তারা কি ছিলেন, তাদের যোগ্যতা প্রমাণ হয়নি,
তারা তো সেই সময় যা সিস্টেম সেই সময় অনুসারেই কর্মক্ষেত্রে যোগ দিয়েছে। তা সেই সময়ে যোগ্যতার যে মাপকাঠি ছিল সে অনুযায়ী তারা এসেছে। তাহলে আবার নতুন করে শিক্ষক হওয়ার যোগ্যতা কেন প্রমাণ করতে হবে? এতদিন ধরে অভিজ্ঞতা তাদের, এত পড়ালেন, তাদের অভিজ্ঞতার দাম নেই? তাহলে কোথায়? তাহলে এই যে আমরা এক্সপিরিয়েন্সের দাম দিচ্ছি, এদিকে আবার 10 নম্বর রাখা হচ্ছে ওদিকে। কেমন ধরুন খেলাটা, আমরা ধরতেই পারছি না অনেকেই। এক্সপিরিয়েন্সের জন্য আবার এসএসসিতে 10 নম্বর রাখা হচ্ছে, আবার এখানে শিক্ষাকর্মীদের জন্য যে নোটিফিকেশন সেখানে 5 নম্বর রাখা হয়েছে, তাই তো? তাহলে এক্সপিরিয়েন্সের দাম আছে, দাম আছে আবার বলছেন, আবার বলছে দাম নেই কেন? ওই যে এত 10 বছর ধরে পড়াচ্ছে, 15 বছর ধরে শিক্ষকেরা পড়াচ্ছেন, তাদের এক্সপিরিয়েন্সের দাম নেই, আবার ওদিকে বলছেন হ্যাঁ আছে, নম্বর পাবে, দাম আছে। তাই তো আসলে নেই, পুরো লেখানো, লোক দেখানো, আই ওয়াশ। তাহলে কেন এই পরীক্ষা হচ্ছে? ওই যে এটা টাটা নয়, ইনফোসিস নয়, আমাজন নয়, নিউরোলিঙ্ক নয়, টেসলা নয়, যে এক খোঁচাতেই হাজার হাজার চাকরি বাদ দিয়ে দিলাম। সমস্যা নেই, কর্পোরেট সেক্টর, ট্রেড ইউনিয়ন রাইটস যেভাবে ওরা যেভাবে সমনীতি সংশোধন হয়ে গেছে সেভাবেই তারা কাজ করছে। কিন্তু সরকারি ক্ষেত্রে এটা সম্ভব নয় বলে আদালতকে সঙ্গে নিতে হয়েছে ওদেরকে। আদালতকে সঙ্গে নিয়ে, এনসিটিকে সঙ্গে নিয়ে, সবাইকে তো ওরাই ফান্ড করে, সেখানে যারা মাইনে পায় সেই ফান্ডিং তারাই করে। একটু আগেই বললাম সরকারি কোষাগারের কোথায় কিভাবে কোনভাবে কোথায় কি খরচা হবে সব ওরাই ঠিক করে দেয়, অদৃশ্য শক্তি। এবার তাদেরকে দিয়ে আদালতকে কাজে লাগিয়ে এমন একটা কিছু করতে হবে যাদেরকে ছাঁটাইও করা যাবে, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না। আর শিক্ষক সমাজ আইন মানতে ভালোবাসে, তারা স্টে হোম স্টে সেভ করেছেন আইন মেনে, মানে আইন ছিল না যাই হোক, মিডিয়া মেনে, উপরওয়ালার আদেশ মেনে ভ্যাকসিনটাও বুঝেছেন, 2-3টে ডোজ নিয়েছেন, 99.99% নিয়েছেন, তারা করেছেন, আইন মানেন তারা। তারা ঘরে থেকেছেন করোনা কালে, স্টে হোম স্টে সেভ করেছেন, ডাবল মাস্ক পরেছেন, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েছেন, অনেকে আবার সবজিও ধুয়েছেন, বাইরে থেকে বাজার করে আসার পরে স্কুটারটাও ধুয়েছেন, এরকম অনেকে আছেন। এবং ফ্ল্যাটের জানলা দিয়ে দড়ি ঝুলিয়ে সবজি তুলেছেন, ভয়ে ভয়ে নিচে নামেননি। এবং কোনো সবজিওয়ালা বাইরে সবজি বিক্রি করলে নির্ধারিত টাইমের ওই যে সময় বেঁধে দিয়েছিল, তার বাইরে যদি 10-5 মিনিট পরেও তাদেরকে দেখা যায় সবজি নিয়ে, মাছ নিয়ে, ভ্যানওয়ালা, থানায় ফোন করে দায়িত্ব সম্পন্ন নাগরিকের দায়িত্ব পালন করেছেন। তাই তো না, তারা আইন ভালোবাসেন, আইন মানেন, সে সময় আইন মেনেছেন। কিন্তু সমস্যা হলো যখন সুপ্রিম কোর্টের মানে রায়টা এলো, সবাইকে টেট দিতে হবে, যখন আদালত বলল চাকরি বাতিল, 26,000 চাকরি বাতিল, তখন তারা অনেকেই পথে নামলেন, গর্জে উঠলেন, প্রতিবাদ করলেন, যদিও শান্তিপূর্ণভাবে, মানে সেরকম মামলা করলেন, এসব করলেন, যতটুকু তাদের সাধ্য আর কি করলেন। তখন তারা তো বললেন না যে আমরা তো আইন মেনে মানতে ভালোবাসি, আমরা শিক্ষক মহাশয় সবসময় আইন মেনেছি। তখন তো এবারও আইনটা মেনে নি, কেন মানলেন না? ওই যে ওই আইনগুলো, তাদের কিছু মনে করবেন না, ব্যতিক্রম শিক্ষক মহাশয় ব্যতিক্রমী আছেন। ওই আইনগুলো যখন করোনাকালে স্টে হোম স্টে সেভ ছিল, অমুক ছিল তমুক ছিল, স্কুল বন্ধ ছিল বছরের পর বছর, কতিপয় শিক্ষক বাদ দিয়ে সবাই খুশি মনেই মেনে নিয়েছিলেন, কারণ ওই আইনগুলো, মানে ওই বিধিগুলো তাদের পছন্দের ছিল, কারণ মাইনেটা ঠিকঠাক সময় পেয়ে যাচ্ছিলেন। তো যেই করোনা আনলক পিরিয়ড শুরু হয়ে গেল, আমি তখন বলেছিলাম, বারবার লিখেছিলাম, দেখুন যারা লকডাউনে ভালো আছেন তারা আনলকে খারাপ থাকবেন। সংক্ষেপে শুরু হয়ে গেল শিক্ষকদের ওপরে বিভিন্ন রকমের নির্যাতন, আইন কানুন, মামলা ইত্যাদি, আদালতকে কাজে লাগিয়ে প্যানেল টানাটানি। তখন তারা বুঝতে পারলেন যে না, এগুলো তো আমাদের পছন্দের হচ্ছে না, স্টে হোম স্টে সেভটা পছন্দের ছিল, এটা তো হচ্ছে না, আবার মাইনেও বন্ধ হয়ে যাচ্ছে কত। তখন তারা, অর্থাৎ
এই যে আমরা যখন ওই যে বললাম না, নিজের ঘরে আগুনটা লাগলে আমরা টের পাই না, আমরা প্রতিবাদও করি না, সামান্যতম প্রতিবাদ করি না। সেই সময় আমরা আমাদের মতো মানুষ যখন ফেসবুকে অ্যালার্ট করছিলাম, এগুলো কি স্কুল খোলার জন্য আপনারা চেষ্টা করুন, এটা কিন্তু রিসেট হচ্ছে, পরে কিন্তু আপনাদের সমস্যা হবে, তখন কেউ কর্ণপাত করেননি, উল্টে গালাগালি করেছেন, পাগল বলেছেন, এবং অনেকেই বলেছেন প্রাণ আগে না শিক্ষা আগে, প্রাণ আগে না শিক্ষা আগে। এবার তাহলে কি হলো, এবার তারা দেখবেন এই যে টেট সবাইকে দিতে হবে, তার জন্য প্রতিবাদ করছেন দিল্লিতে, যদিও কিচ্ছু হবে না, আমি তাও জানি, সব কন্ট্রোলড অপোজিশন, কিচ্ছু হবে না, সব যেমন সুপ্রিম কোর্ট এনসিইটি চাইছে সব তাই হবে, কারণ ওটা মহাপ্রভু জয়নিসদের ইচ্ছে, কর্পোরেটের ইচ্ছে, পিপিপি মডেলের রূপরেখা, কিছু করার নেই। কিন্তু ওই যে আমার বক্তব্য, দুঃখটা এটাই যে শিক্ষক সমাজ যখন নিজের ঘরে আগুন লাগলো তখন তারা পথে নামলো, কিন্তু যখন জনগণের উপর অত্যাচার নেমে এসেছিল, দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধু মল খোলা ছিল, অনলাইন খোলা ছিল, তারা কিন্তু সাধারণ মানুষের এই অত্যাচার, তাদের উপরে নেমে আসা অত্যাচার, জীবিকা ছিনিয়ে নেওয়া, বহু দোকানদার সে সময় আত্মহত্যা করেছেন, তারা বোঝার চেষ্টা করেননি, প্রতিবাদও করেননি। তাহলে মহাকালের লীলা আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রেও। তাহলে এবার প্রশ্ন করুন, এই যে টেট সবার জন্য দিতে হবে, এটার উদ্দেশ্য কি? যোগ্য শিক্ষক রাখা, অভিজ্ঞতা যথেষ্ট নয়, বেশ, তাহলে কিসের উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওটাই, যতটা সম্ভব শিক্ষকের ভার কমানো, শিক্ষকদের মাইনে, ওরা যে সিলেবাস আগে চালু করেছিল সেই সিলেবাস পড়িয়ে 50,000, 60,000, 70,000, 1 লাখ, তারও বেশি, যাদের অভিজ্ঞতা মানে সিনিয়রিটি বেশি, এত টাকা ওরা দেবে না, সরাসরি টাটার মতো ছাঁটাই করতে পারে না ওরা। আর তাই এইভাবে আদালতকে, আইনকে কাজে লাগানো হচ্ছে, ওরা আইন বানাচ্ছে, নতুন নতুন আইন বানাচ্ছে, যে আইনের বলে আপনারা আগে চাকরি পাননি, আদৌ অন্যরকম সিস্টেমে চাকরি পেয়েছেন, সেটা এখন আর বলবৎ হবে না। কোন যুক্তিতে, কোন ডিপার্টমেন্টে এরকম আছে? শিক্ষকদের বেলায় এটা করা হচ্ছে কেন? শিক্ষকরাই এখন বোঝা সবচেয়ে বেশি, কারণ শিক্ষাক্ষেত্রে পিপিপি মডেল ভেতরে ভেতরে চূড়ান্ত, এবং এটা খুব লাভজনক ক্ষেত্র। স্বাস্থ্যক্ষেত্রের পরেই সবচেয়ে লাভজনক হচ্ছে শিক্ষাক্ষেত্র, তারপরেই গণপরিবহন সবচেয়ে লাভজনক, কারণ এগুলো লাগে মানুষকে এগুলো নিয়েই বাঁচতে হয় আধুনিক মানুষকে। আধুনিক মানুষ স্বাস্থ্যের জন্য হাসপাতালে ডাক্তারের কাছে যাবেই, প্রাণের ভয়, তার জন্য ইন্স্যুরেন্স করবেই, প্রাণের ভয়, প্যানিকবাজি, মিডিয়া, বড় লাভজনক ক্ষেত্র। প্রিয়জনের স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য, ওরে বাপ রে বাপ, 80 বছরের বুড়ো করোনা প্যান্ডেমিক ভ্যাকসিনের লাইনে দাঁড়ায়, ভাবুন প্রাণের কি ভয়, চলবে ওটা। 2 নম্বরকে শিক্ষিত হতে হবে, আধুনিক হতে, ভালো চাকরি হতে হবে, ডাক্তার হতে হবে, এই জায়গাটা এখনো আছে মানসিক। এরপরে কি হবে? এআই সায়েন্টিস্ট হতে হবে, ক্লাউড কম্পিউটিং এক্সপার্ট হতে হবে, এইসব থাকবে। গ্রিন এনার্জিতে আমার ছেলে ঢুকবে, এই ব্যাপারগুলো থাকবে। তার জন্য শিক্ষাটা বড়, সন্তানকে উচ্চ পদে দেখার সম্পূর্ণ বাবা মার, অর্থাৎ বড় সেক্টর, তাই তো, বড় সেক্টর। তাই শিক্ষাটা হচ্ছে দ্বিতীয় পজিশনে লাভজনক, প্রাইভেটাইজেশনের জন্য লাভজনক। 1 নম্বর স্বাস্থ্য, সবচেয়ে বেশি লাভজনক। 2 নম্বর হচ্ছে মানে এই সিস্টেমগুলোর কথা বলছি আর কি, সরকারি ব্যবস্থা যেটা চলছে আর কি। টেলিকম তো আগেই চলে গেছে, বিএসএনএল ঢুকছে। আসলে বিএসএনএল কে ভেতর থেকে বিএসএনএল কন্ট্রোল নিয়ে নিয়েছে, কতটা বিএসএনএল এর সরকারি আছে, কতটা টাটার আছে, সেটা খোঁজ করলেই বুঝবেন, সবই চলে গেছে। তো যাই হোক, তাহলে এই কারণেই শিক্ষাটা ওদের কাছে টার্গেট, গণপরিবহনটা তারপরে আছে, ওখানে ওটাও লাভজনক, কারণ মানুষকে তো বাসে ট্রামে উঠতেই হয়, মেট্রোতে উঠতে হয়। এই যে মেট্রো কিন্তু পুরো এখন নতুন যে মেট্রোগুলো হচ্ছে সব কিন্তু প্রাইভেটের হাতে, সব সরকারি তকমাটা আছে, খুঁজে নিয়ে দেখুন কারা আছে ভেতরে। অর্থাৎ পুরো মেট্রোর নেটওয়ার্কটা বাড়িয়ে জনগণকে তো বাইরে বেরোতেই হবে, পুরো
গণপরিবহনটা ওরা ওদের হাতে নিয়ে নেবে, আর বাকি তো জানেন ওলা উবের সবই চলে গেছে, বাকি আস্তে আস্তে বাস পরিবহন উঠে যাবে, ব্যক্তিগত মালিকের যে বাসগুলো আছে ধুঁকছে সেগুলো উঠে যাবে। আমি প্রক্রিয়ার কথা বলছি না, কি ভালো কি খারাপ সেটা বলছি না, এটা সময়ের সঙ্গে এটা হবে, হচ্ছে। তাহলে শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শিক্ষকদের জন্য টেটটা আসলে ওরা এনেছে বোঝা কমানোর জন্য। এবার ধরুন না টেট হলো, শিক্ষকেরা বসলেন, সংসার সামলে বসতে বাধ্য হলেন, ইনফ্যাক্ট বসানো হবে, যেমন করে 2016 শিক্ষকদেরা বাতিল প্যানেল এর শিক্ষকরাও বসতে বাধ্য হয়েছেন, চোখের জল মুছতে মুছতে বাধ্য হয়েছেন। কি করবেন, উপায় কি? তারা তো আগে বুঝতে পারেননি, স্টে হোম স্টে সেভ করছিলেন, এক্ষেত্রেও বুঝতে বাধ্য হবেন। তারপর কি হবে? কত শতাংশ পাস করবে? যদি আমি 2023-এর যেটা পাস 2.44 এরকম, একটু বললাম, আরো ডবল করে ধরলাম, ধরুন 5% পাস করলো, আরো বাড়িয়ে ধরলাম 10% পাস করলো, তার বেশি তো করবে না। এবার 10%-এর মধ্যে ফ্রেশার কত থাকবে? তারাও তো পরীক্ষায় বসবে, একসাথেই বসবে, দেখে নেবেন নোটিফিকেশনগুলো অন্ধ্রপ্রদেশে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় বেরিয়েছে, সবাই একসাথে বসবে, খিচুড়ি নোটিফিকেশন। তাহলে সেই 10%-এর মধ্যে কর্মরত শিক্ষক কত শতাংশ থাকবেন? ধরে রাখুন 3%, কারণ ফ্রেশাররা এক্ষেত্রে এগিয়ে থাকবে, তারা অনেক বেশি পড়াশোনা করতে পারবে, এবং কোশ্চেনও এরকম হবে, চোখের সর্ষে ফুল দেখবেন, কারণ এই টেটটা, আগামী টেটের যে প্রশ্নগুলো আসবে দেখতে থাকবেন। ওরা যদি মনে করে যে আমরা এমন প্রশ্ন করব যে 1% পাস করবে না, সেটা ওরা পারে, কি করবেন আপনি? মামলা করবেন বড় জোর, আর কি করবেন? যাই হোক, 10% ধরে এগোই, 5% যদি 7% আরামসে, আমার যেটা বিয়ে, তারা প্রিপারেশন অনেক সময় নিয়ে নিতে পারবেন, পরিবার সামলে টেনশন কম, প্রতি অপেক্ষিত কম, তারা অনেকটা বেশি মোটিভেটেড, তো সেক্ষেত্রে তারা তাহলে 3% কর্মরত শিক্ষকদের মধ্যে হয়তো সফল হলেন, বাকি 97% কোথায় যাবেন? চাকরি ছাঁটাই, সেটা ওরা বুঝতে পারছেন, তাই তারা এত রাজ্যের শিক্ষক মিলে একটা সংগঠন করেছেন। একটু আগে যদি করা হতো, তখন যদি আগে কেউ বুঝতেন, করোনা প্যান্ডেমিকের সময় স্কুল যখন বন্ধ করা হচ্ছিল, তখন যদি আপনারা বুঝতেন, তাহলে এই অবস্থা দেখতে হতো না, আটকে দেওয়া যেত, অন্তত স্লো ডাউন করা যেত। কিন্তু এখন ইটস টু লেট, পড়ুয়া কমে গেছে স্কুলে, 8,000 স্কুল আমাদের রাজ্যে, সাম্প্রতিক যে খবর, আগেকারগুলো বাদ দিন, তো প্রতি বছর হাজার বন্ধ হচ্ছে, 8,000 স্কুলে 20,000 শিক্ষক, পড়ুয়া নেই, ওরা পোর্টাল থেকে বসে বসে পেয়ে যাচ্ছে, পোর্টাল আপনারাই আপলোড করছেন। এটা কেন হলো? 2 বছর যদি স্কুল বন্ধ রাখা না হতো, পঠন পাঠন যদি চালু রাখতে বাধ্য হতো, আপনারা করতে পারতেন, তাহলে কিন্তু এত ছাত্রছাত্রী কমতো না, এত পড়ুয়া কমতো না। এটা একটা প্রক্রিয়া, এটাকে রুখে দেওয়া একেবারে সম্ভব না হলেও স্লো ডাউন করতে পারতেন, এখনো পারেন। যদি এই সম্মিলিত লড়াইটা মানে আগের মতো পর্যায়ে না পারলেও যতটুকু আছে ততটুকু চাকরি টাকরি অন্তত বাঁচাতে পারেন, যদি সংঘবদ্ধ ঐক্যবদ্ধ লড়াই হয়, শান্তিপূর্ণ পথে নয়। এত চাকরি বাকরি চলে যাচ্ছে, টানাটানি চলছে, একটা টেবিল ভাঙলো না, একটা চেয়ার ভাঙলো না, মাননীয়া কি করেছিলেন বিধানসভায়, দেখে শিখতে পারেন না? আমি যদি এই গোত্রের মধ্যে থাকতাম, মানে আপনাদের মধ্যে থাকতাম, আপনি তো বাইরের লোক, বহিরাগত, সরকারের শিক্ষক নই আপনি, থাকতাম যদি, তাহলে কিছু তো ভাঙচুর করতামই, যেটা মানসিক হোক, টেবিলই হোক, একেবারে নিশ্চিত। আমার জীবন তাই বলে, অভিজ্ঞতা তাই বলে। তো সেটা কি হবে? হবে না। কন্ট্রোল অপোজিশনে চলে গেছে সব শান্তিপ্রিয় নেতা, কন্ট্রোল অপোজিশন, তারা হইচই করবেন, স্লোগান দেবেন, এই দেবেন সেই দেবেন, যেমন করে 2016 আন্দোলনকারীরা, প্যানেলের বাতিলের আন্দোলনকারীরা বহু আন্দোলন করলেন, ডিএর জন্য একজন আবার কতদিন অনশন করেছিলেন, 40 দিন, সেই ডিএও আটকে আছে।
অশিক্ষক কর্মচারীরাও আন্দোলন করেছিলেন, শিক্ষাকর্মীরা, আমি তখনই বলেছিলাম ও কিছু হবে না। একজন আবার মাস্ক পরে ফেসবুকে দেখেছিলাম, তিনি আবার সেটা নিয়ে বলেছিলাম মাস্ক কেন অমুক তমুক, তাতে করে আবার অনেক শিক্ষক টিক্ষকরা তখনও তাদের চাকরি টাকরি টানানি পড়েনি আর বা পড়ছে অল্প অল্প। এখন তারাও তো টপ টেটের মধ্যে ঢুকে গেছেন, এবার দিতেই হবে, টেটিয়ান হতে হবে, নন টেটিয়ান হলে থাকবে না, চলবে না। তারা তখন আমাকে যা তা বলি গালিগালাজ করেছিলেন, হ্যাঁ উনি অসুস্থ অমুক তমুক, ও তাই সমস্যা, তাই মাস্ক পরেছিলেন। তাই নাকি? মানুষ কি আগে অসুস্থ হয়নি? আমার বাবা কাকা অসুস্থ হয়নি, তারা তখন মাস্ক পরতেন? গল্প নাকি? নেতারা মাস্ক পরে ঘুরছে, আর কি চান? তাহলে বলাই বাহুল্য, এই যে 8-9টা রাজ্য থেকে তৈরি হওয়া কি সংগঠন, কি এসটি না কি যেন একটা সংগঠন, যাই হোক এসটিপি না মূলে নামটা মনে নেই আমার, পশ্চিমবঙ্গ থেকেও নাকি সেখানে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে। সেটা কি করবে, কত দূর করবে আমি ভালো করেই জানি, ভেতরে ভেতরে সব সেটিং হয়ে আছে, মিলিয়ে নেবেন আমার কথা। হ্যাঁ, যদি চেয়ার টেবিল কিছু ভাঙে তাহলে বুঝবো হ্যাঁ সেটিং হয়নি, এখনো তো ভাঙেনি। এখনো এত এত আন্দোলন হলো, মাননীয়ার অনুসারী যারা শিক্ষক আছেন তো তারাও তো গেছেন। এই যে 2016 প্যানেলে যারা রয়েছেন সবাই কি বিরোধী রাজনৈতিক দল? এখন তো সব রাজনৈতিক দলে মনে মনে এদিক ওদিক হয়ে আছেন। এখন অবশ্য অনেকে টের পাচ্ছেন খেলাটা আসলে কি। তো তারা তো মনে মনে কোনো দলকে সমর্থন করেছেন বা করেন, তো মাননীয়ার দলের পক্ষেও তো কিছু ছিলেন, তো তারা তো মাননীয়ার কাছ থেকে কি ভাঙচুর করা শিক্ষা নিলেন? কিন্তু বিপ্লবী নারী তো দেখতে পাচ্ছি না। তাই যতদিন পর্যন্ত এসব ওই শান্তিপ্রিয়ভাবে চলবে ততদিন বুঝতে হবে সব কন্ট্রোল অপোজিশন। আমার এটা বিশ্বাস, পর্যবেক্ষণ। দেখা যাক, বাকিটা আপনারা বুঝে নেবেন। আজ এই পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই করুন। আবার বলছি, নিজস্ব জীবিকা নিয়ে ভাবুন, সংযুক্তিকে নিয়ে ভাবুন, সরকারি চাকরির পেছনে সময় নষ্ট করবেন না। হ্যাঁ, যদি মনে হয় ফর্ম ফিল আপ করবেন, করুন, অবশ্যই করতেই পারেন, কিন্তু ওটার ওপরে আশা করে সমস্ত কিছু নিবেদন করে যদি বসে থাকেন তাহলে শেষ পর্যন্ত অবসাদে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। অল্টারনেটিভ রাস্তা খুঁজুন। আর প্রতিটি লাইভে যেমন করে আমি আহ্বান জানাই, তেমন করে আহ্বান জানাচ্ছি, বাড়িতে গাছপালা, ঔষধি গাছ লাগান। আগামীতে স্বাস্থ্যকে যদি ভালো রাখতে চান, নিজেকে ভালো রাখতে চান, হোলিস্টিক ভাবুন। না, ফার্মা লবির কন্ট্রোলে চলে গেছে পুরো চিকিৎসা ব্যবস্থা, পরে আর কুলোতে পারবেন না, গটি বাটি বিক্রি করেও নিজেকে বা প্রিয়জনকে বাঁচাতে পারবেন না। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর শুধু ভাবলে হবে না, এখন প্রিভেনশন ইজ দ্য অনলি কিওর। ঠিক আছে, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।